হাই ফ্রেন্ডস, আমরা আগের পার্টে সাবজেক্ট প্রেডিকেট শিখেছিলাম। আজ শিখবো টাইপস অফ সেন্টেন্স। তো টাইপস অফ সেন্টেন্সের দিকে আমি প্রথমে বলতে পারি মেইনলি আমাদের চার ধরনের সেন্টেন্স টাইপ আছে। অনেক সময় বলে অনেক জনাই পাঁচ পাঁচ ধরনের আছে, কিন্তু মেইনলি আমাদের চার ধরনের টাইপস অফ সেন্টেন্স আছে। তো কি কি? সেটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে অ্যাসার্টিভ, একটা ইন্টারোগেটিভ, একটা ইম্পারেটিভ, আর একটা হচ্ছে এক্সক্লেমেটরি। তাহলে আমরা মেইনলি চার ধরনের সেন্টেন্স টাইপ বলতে পারি। কি কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ আর এক্সক্লেমেটরি। তো এখানে অ্যাসার্টিভ কে ডিক্লারেটিভও বলা হয়, ইন্টারোগেটিভ যেহেতু কোশ্চেন, ইম্পারেটিভ কে কমান্ডও বলা হয়, এক্সক্লেমেটরি এক্সক্লেমেটরি। তো এই চার ধরনের সেন্টেন্সের মধ্যে আমাদের এই চার ধরনের সেন্টেন্স থাকা মানে সেন্টেন্স টোটাল কমপ্লিট। এবার আমি এক পার্ট বাই যাই। তো প্রথমে অ্যাসার্টিভ। তো অ্যাসার্টিভে যদি আমরা ডেফিনেশন দেখি তাহলে কি দেখতে পাবো? ইট স্টেটস a fact, an opinion or an idea. তাই অ্যাসার্টিভ সেন্টেন্স কি? অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণত একটা ঘটনা বোঝাবে, বা একটা ওপিনিয়ন বোঝাবে, বা একটা আইডিয়া বোঝাবে। সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স আমি যেটা দেখলাম, ঘটনা বোঝাবে, বা কোনো একটা ওপিনিয়ন বোঝাবে, কোনো একটা আইডিয়া বোঝাবে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা স্টার্ট হয় সাবজেক্ট দিয়ে আর শেষ হয় ফুল স্টপ দিয়ে। এই জিনিসটাকে আমাকে মনে রাখতে হবে। এটাকে বলে ফুল স্টপ, এটাকে বলে ফুল স্টপ। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স লিখতে গেলে আমাদের প্রথমে স্টার্ট করতে হবে সাবজেক্ট দিয়ে আর শেষ করতে হবে ফুল স্টপ দিয়ে। এই ফুল স্টপ হচ্ছে পাংচুয়েশন মার্ক। যদি এই পাংচুয়েশন মার্কটাকে আমরা ইউজ না করি তাহলে সেন্টেন্সটা শেষ মনে হবে না, সেন্টেন্সটা যে শেষ হয়েছে সেটা মনে হবে না। তাই আমাদের অবশ্যই এই ফুল স্টপটা বা পাংচুয়েশন মার্কটাকে ইউজ করতে হবে। যেমন এক্সাম্পল, she is running fast, she is running fast, they will come soon। তো এখানে আমি দুটো সেন্টেন্স লিখলাম, এক্সাম্পল হিসেবে দুটো সেন্টেন্স লিখলাম। কি কি? she is running fast, they will come soon। এখানে কি বলেছিলাম আমি? অ্যাসার্টিভ সেন্টেন্স কোন একটা ফ্যাক্ট বা ওপিনিয়ন বা একটা আইডিয়া বোঝাবে। এটা স্টার্ট হবে একটা সাবজেক্ট দিয়ে আর শেষ হবে একটা ফুল স্টপ দিয়ে। তাহলে এই যে এখানে আমি যেটা দেখলাম এটা হচ্ছে কি? সাবজেক্ট। তাহলে আমার অ্যাসার্টিভ সেন্টেন্স স্টার্ট হচ্ছে কি দিয়ে? সাবজেক্ট দিয়ে। তারপরে শেষ হচ্ছে কি দিয়ে? ফুল স্টপ দিয়ে। এই জিনিসটা হচ্ছে বেসিক জিনিস, এটাকে সবসময়ের জন্য মনে রাখতে হবে, সবসময়ের জন্য ইউজ করতে হবে। এরপর আমি একটা জিনিস দেখছিলাম, এটা স্টার্ট হলো সাবজেক্ট দিয়ে, ঠিক আছে? তারপরে এইটা প্রেডিকেট পার্ট সবাই জানে, কিন্তু এই প্রেডিকেটের মধ্যে আমি আরো ভাগ যেটা আছে সেগুলো আজকে বলবো। তো এখানেও সেম, এখানে এটা সাবজেক্ট, এটা হচ্ছে প্রেডিকেট পার্ট। এরপর এই যে জিনিসটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্সের, এই যে জিনিসটা আছে এর মেইনলি যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে স্ট্রাকচার কি। প্রত্যেকটা সেন্টেন্সের একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচারটাকে মনে রাখা মানেই আমার সেই সেন্টেন্সটা কমপ্লিট মানে বোঝা। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমি যেটা, এটা ডেফিনেশন হলো, এটা এক্সাম্পল হলো। এরপর মেন হচ্ছে গিয়ে স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা কি? তো একটা সেন্টেন্সকে মনে রাখতে গেলে আমি বললাম ও স্ট্রাকচারকে মনে রাখতে হবে বা প্যাটার্নকে মনে রাখতে হবে। তো প্যাটার্নটা কি? তো অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাটার্ন হচ্ছে, আমি কি বললাম, সাবজেক্ট দিয়ে স্টার্ট হবে, সাবজেক্টের পরই বসবে ভার্ব, সাবজেক্টের পরই বসবে ভার্ব, আর ভার্বের পর আদার পার্ট, ভার্বের পর আদার পার্টস। এবার
এই যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটা অনুযায়ী প্রত্যেকটা অ্যাসার্টিভ সেন্টেন্স এই স্ট্রাকচারটা অনুযায়ী হবে, এই স্ট্রাকচারের বাইরে কোনোভাবেই বেরোবে না। যেমন ম্যাথের অনেক রুলস আছে বা ম্যাথের যে রুলস আছে রুলস এর বাইরে যেমন বেরোয় না, সেরকম অ্যাসার্টিভ সেন্টেন্সও এই স্ট্রাকচারের বাইরে বেরোবে না। আমি কি বললাম, স্টার্ট হবে কি দিয়ে, শুরু হবে সাবজেক্ট দিয়ে, সাবজেক্টের পরে কি বসবে ভার্ব, আর ভার্বের পর বসবে আদার পার্ট। এবার এখানে আমি কেন আদার পার্ট বললাম, যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছিলাম, যেমন মাই মাদার ইজ ইন কিচেন, মাই মাদার ইজ ইন দা কিচেন। তারপর রমেন ইজ ড্রয়িং এ পিকচার। দুটো এক্সাম্পল দিলাম, রমেন ইজ ড্রয়িং এ পিকচার, মাই মাদার, ও সরি, মাই মাদার ইজ ইন দ্য কিচেন, রমেশ ড্রয়িং এ পিকচার। দুটো এক্সাম্পল দিলাম। তো আমি কি বলেছিলাম, সাবজেক্ট দিয়ে স্টার্ট হবে, সাবজেক্টের পর বসবে ভার্ব, ভার্বের পর বসবে আদার পার্ট। তো জিনিসটা আমরা দেখে নিই। তার সাবজেক্ট এখানে মাই মাদার, এইটা হচ্ছে ইজটা হচ্ছে ভার্ব, আর এইটা হচ্ছে আদার পার্ট, এইটা হচ্ছে আদার পার্ট। এখানেও তাই, রমেনটা সাবজেক্ট, এইটা ভার্ব, এটা হচ্ছে আদার পার্ট। তো এখানে আমি যেই জিনিসটা বলতে চাইছি, তাহলে সেই জিনিসটা হচ্ছে এই প্যাটার্নটা, এই প্যাটার্নটা আমাকে মনে রাখবে। প্রত্যেকটা সেন্টেন্সের প্যাটার্ন বা স্ট্রাকচার যেটা আছে সেটাই হচ্ছে ভাইটাল জিনিস। তা সেই জিনিসটা আমাদের মনে রাখতে গেলে কি করতে হবে, এই জিনিসগুলোকে মনে রাখতে হবে। তাহলে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে যেটা পেলাম, তো সাবজেক্ট দিয়ে স্টার্ট হবে, সাবজেক্টের পরেই বসবে ভার্ব, ভার্বের পর আদার পার্টস। ঠিক আছে, এখানে দুটো এক্সাম্পল দিলাম। এবার আমি এখানে কেন আদার পার্টস বললাম, কারণ হচ্ছে গিয়ে একটা সেন্টেন্স তৈরি হতে গেলে এই আদার পার্টস কেন বলছি, কারণটা হচ্ছে কি এখানে অবজেক্ট থাকতে পারে, এখানে কমপ্লিমেন্ট থাকতে পারে, এখানে ফ্রেজ থাকতে পারে, এখানে ক্লজ থাকতে পারে, এখানে অ্যাডভার্ব থাকতে পারে। সেই কারণে আমি এটা আদার পার্টস বললাম। মানে অনেক সময় মানে বুকস এর মধ্যেও লেখা থাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কিন্তু শুধু অবজেক্ট বললে তো হবে না, কারণ অবজেক্ট শুধু সবসময় যে অবজেক্ট ইউজ হবে তা নয়, কারণ সাবজেক্ট ভার্বের পর অনেক রকমের পার্টই বসতে পারে। এখানে কি বললাম, আদার পার্টস এর মধ্যে কি কি থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, তারপরে অ্যাডভার্ব থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, ফ্রেজ থাকতে পারে, ক্লজ থাকতে পারে, অনেক রকমের পার্ট থাকতে পারে। সেই কারণের জন্যই আমি এটা আদার পার্ট বললাম। ঠিক আছে, যেমন এখানে আমি যেমন দেখছি এই যে ইন দা কিচেন, এই ইন দা কিচেন হচ্ছে, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টও বলতে পারি বা ফ্রেজও বলতে পারি এটাকে, এটা দুটোই হয়, কমপ্লিমেন্ট বা ফ্রেজ। এখানে এ পিকচারটা হচ্ছে আমার অবজেক্ট, এ পিকচারটা হচ্ছে অবজেক্ট। তা সেই কারণে আমি কি বলছি, আমাকে এই প্যাটার্নটা মনে রাখতে গেলে এখানে আমাকে শুধু অবজেক্ট হিসাবে দেখলে হবে না, এটাকে আমাকে দেখতে হবে আদার পার্টস হিসাবে। তাহলে প্যাটার্নটা পেয়ে গেলাম, যেটা সাবজেক্ট ভার্ব আদার পার্টস। যেমন এই জিনিসটার একটা বেঙ্গলি এক্সাম্পল দিচ্ছি আমি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। এখানেই দিচ্ছি, যেমন নেহা, বাংলায় লিখছি, নেহা ভালো ছবি আঁকে, ভালো ছবি আঁকে, নেহা ভালো ছবি আঁকে। তো এই যে বাক্যটা বাংলায়, মানে বাংলা থেকে যখন আমরা লিখবো ইংরেজিটা, এই প্যাটার্নের বাইরে আমার এটা বেরোবে না, আমি বলেছি এই প্যাটার্নের মধ্যেই হবে, নেহা ভালো ছবি আঁকে। তো এখানের মধ্যে প্রথমে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে নেহা, সাবজেক্ট হচ্ছে নেহা। তারপরে কি, তারপর আমাকে কি খুঁজতে হবে, ভার্ব, ভার্ব হচ্ছে কি আঁকে, ভার্ব হচ্ছে আঁকে হলো, এটা হচ্ছে ভার্ব। আর তারপর আদার পার্টসের মধ্যে কি আছে, ভালো ছবি, এটা আদার পার্টসের মধ্যে আছে। তাহলে আমাকে এই প্যাটার্নের মধ্যে লিখতে হবে। তাহলে এর আনসারটা কি হলো, নেহা ড্রজ পিকচার্স ওয়েল, নেহা ড্রজ পিকচার্স ওয়েল, মানে নেহা ভালো ছবি আঁকে। তাহলে ক্লিয়ার হলো। তাহলে এখানে কি হলো, এটা সাবজেক্ট হলো, এটা ভার্ব হলো, আর এটা আদার পার্টস হলো। তো এর বাইরে বেরোচ্ছে, তাহলে রুলস মানে প্যাটার্নের বাইরে অ্যাসার্টিভ সেন্টেন্সে বেরোবে না। ঠিক আছে,
তা নেহা ভালো ছবি আঁকে, বাংলা এক্সাম্পল থেকেও আমি দেখে নিলাম, নেহা ড্রস পিকচার্স ওয়েল। ক্লিয়ার হলো? তাহলে এই জিনিসটাকে আমার মনে রাখতে হবে, প্যাটার্নটাকে, সাবজেক্ট ভার্ব আদার পার্টস, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাটার্ন। আর এই প্যাটার্নে আমরা যে কোনো সেন্টেন্সকে আমরা লিখতে পারবো। এবং লিখতে গেলে এখানে যেমন আরেকটা জিনিস বলি, এখানে যেমন ড্রস, এটা ড্রস কেন হলো, বা এটা ড্রয়িং কেন হলো না, বা ইজ ড্রয়িং কেন হলো না, বা উইল ড্র কেন হলো না, এগুলো হচ্ছে টেন্সে পাবো। যখন তার মানে আমি কি একটা ইংরেজি শিখতে গেলে মেনলি যেটা হয় সেটা হচ্ছে সেন্টেন্স টাইপ আর টেন্স যদি আমরা কমপ্লিটলি শিখতে পারি তাহলে ইংরেজি একটা লাইন লেখা কোনো ব্যাপার না, মানে অতটা কঠিন মনে হবে না। তারপরেও আরো কিছু ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টর গুলো নেক্সট ভিডিও বা পরবর্তীকালে আমি বলবো। তো এখানে আমি যেটা প্রাইমারিলি বললাম সেটা হচ্ছে আমার সেন্টেন্স টাইপ, মানে সেন্টেন্স টাইপ প্লাস টেন্স, এই দুটো জিনিসকে যদি আমরা ক্লিয়ারলি রপ্ত করতে পারি, ভালোভাবে যদি রপ্ত করতে পারি, তাহলে আমাদের কাছে ইংরেজি অনেকটা সহজ হয়ে যাবে। এবং আমি চাই যে এই সেন্টেন্স টাইপ টেন্স তোমরা ভালোভাবে শেখো, ভালোভাবে দেখো এবং ভালোভাবে তার ইউজ করো। সেই কারণে আমি সেন্টেন্স টাইপটাকে তোমাদেরকে ক্লিয়ারলি বোঝাচ্ছি, সেটাকে তোমরা ভালো করে মনে রেখো। তাহলে সেন্টেন্স টাইপের মধ্যে প্রথমে আমি যেটা পেলাম সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তার প্যাটার্নটা পেয়ে গেলাম। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দা অ্যাসার্টিভ সেন্টেন্স, হয়ে গেল। এরপর অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আর কি আছে? অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে দুটো ভাগ আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সের দুটো ভাগ আছে। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সের যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। দুটো ভাগ আছে, একটা পজিটিভ সেন্টেন্স, একটা নেগেটিভ সেন্টেন্স। এবার পজিটিভ সেন্টেন্স মানে কি? এটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলা হয়। এটা পজিটিভ সেন্টেন্স হচ্ছে, এটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সও বলা হয়, ঠিক আছে? পজিটিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে বাংলায় আমরা বলি হ্যাঁ বাচক, বাংলায় আমরা বলি হ্যাঁ বাচক। বাংলায় কি বলি আমরা? হ্যাঁ বাচক বাক্য বলি। মানে হচ্ছে কি যেখানে কোনো না নাই, তার মানে ইট শোজ অ্যান অ্যাফার্মেশন, ইট শোজ অ্যান অ্যাফার্মেশন। বা অ্যাসারশন। তাহলে আমি পজিটিভ সেন্টেন্স মানে কি বুঝি? পজিটিভ সেন্টেন্স মানে যেটা একটা অ্যাফার্মেশন শো করে, যেটা একটা অ্যাফার্মেশন বা অ্যাসারশন শো করে। কারণটা হচ্ছে এখানে এটাকে হ্যাঁ বাচক বাক্য বলে, এটা একটা অ্যাফার্মেশন বা অ্যাসারশন শো করে, এর মধ্যে কোনো নেগেটিভ ওয়ার্ড থাকে না। সেখানে নেগেটিভ সেন্টেন্স কি? নেগেটিভ সেন্টেন্স হচ্ছে না বাচক, নেগেটিভ সেন্টেন্স হচ্ছে না বাচক, নেগেটিভ সেন্টেন্স হচ্ছে না বাচক। ইট ডাজ নট শো, ইট ডাজ নট শো অ্যান অ্যাফার্মেশন। তাহলে নেগেটিভ বাক্য মানে হচ্ছে কি না বাচক বাক্য, যেখানে কোনো অ্যাফার্মেশন থাকে না, এটা নেগেটিভ ওয়ার্ড দিয়ে তৈরি হয়, এটা নেগেটিভ ওয়ার্ড দিয়ে তৈরি হয়। এবার নেগেটিভ ওয়ার্ড গুলো কি কি? যেমন হচ্ছে নট আছে, নো আছে, নান আছে, নোবডি আছে, নেভার, হার্ডলি, এই ধরনের অনেক নেগেটিভ ওয়ার্ড আছে। এই নেগেটিভ ওয়ার্ড গুলো দিয়ে নেগেটিভ সেন্টেন্সটা তৈরি হয়, এই নেগেটিভ ওয়ার্ড গুলো দিয়ে তৈরি হয়। তা অনেক ধরনের নেগেটিভ ওয়ার্ড আছে এবং নেগেটিভ সেন্টেন্সে এই নেগেটিভ ওয়ার্ড গুলো তোমরা অবশ্যই দেখতে পাবে, ঠিক আছে? উইদাউট নেগেটিভ ওয়ার্ড ছাড়া নেগেটিভ সেন্টেন্সটা সম্ভব নয়। তাহলে আমি যেটা বললাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স, একটা নেগেটিভ সেন্টেন্স। পজিটিভ সেন্টেন্স হচ্ছে হ্যাঁ বাচক, যেখানে কোনো না বা নেতিবাচক কিছু থাকবে না। নেগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে না বাচক, যেখানে নেতিবাচক জিনিস থাকে। এইটাই হচ্ছে পজিটিভ আর নেগেটিভ সেন্টেন্স। এবার প্যাটার্ন অনুযায়ী যদি এরও প্যাটার্ন দেখতে যাই, এরও প্যাটার্ন আছে। পজিটিভ সেন্টেন্সের প্যাটার্ন সেম অ্যাজ অ্যাসার্টিভ সেন্টেন্স। পজিটিভ সেন্টেন্সের যদি প্যাটার্ন বলি, এগুলো আমি ইরেজ করে দিচ্ছি। তো পজিটিভ সেন্টেন্সের যদি প্যাটার্ন বলি, তাহলে এর প্যাটার্ন, এর যে প্যাটার্ন আছে পজিটিভ সেন্টেন্সের যে প্যাটার্ন সেম অ্যাজ অ্যাসার্টিভ। এর প্যাটার্ন হচ্ছে সেম অ্যাজ অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে? কিন্তু নেগেটিভ সেন্টেন্সের প্যাটার্ন যেটা আছে, সেই নেগেটিভ সেন্টেন্সের প্যাটার্নটা কি রকম? প্রথমে সাবজেক্ট বসে,
সাবজেক্টের পর বসবে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, এটাকে বলে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। তারপরে বসবে নেগেটিভ ওয়ার্ড নটটা, তারপরে বসবে মেন ভার্ব, তারপরে বসবে আদার পার্ট। ঠিক আছে, তাহলে নেগেটিভ সেন্টেন্স লিখতে গেলে আমাকে এই প্যাটার্নটাকে ফলো করতে হবে। নেগেটিভ সেন্টেন্স লিখতে গেলে আমাকে এই প্যাটার্নটাকে ফলো করতে হবে। কি, প্রথমে সাবজেক্টের পর বসবে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের পর নট, নটের পর মেন ভার্ব, মেন ভার্বের পর আদার পার্ট। যেমন রিমা did not come here, রিমা did not come here। তাহলে এখানে আমি দেখছি এই যে প্যাটার্নটা আছে, এই প্যাটার্ন অনুযায়ী রিমাটা আমার সাবজেক্ট, সাবজেক্টের পর কি বসলো অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের পর কি বসলো নেগেটিভ ওয়ার্ডটা নটটা, তারপরে মেন ভার্ব, মেন ভার্বের পর আদার পার্ট। তাহলে ক্লিয়ার হলো। আমি পজিটিভ সেন্টেন্সের প্যাটার্ন যদি দেখি তাহলে সেম অ্যাজ অ্যাসার্টিভ সেন্টেন্স, আর নেগেটিভ সেন্টেন্সের প্যাটার্ন যদি হয় তাহলে নেগেটিভ সেন্টেন্সের প্যাটার্ন আমাকে এই জিনিসটাকে ফলো করতে হবে, অক্সিলারি ভার্বের পরে নটটা বসে। অক্সিলারি ভার্ব অবশ্যই লিখতে হবে। অনেক সময় কি হয়, যদি আমি অক্সিলারি ভার্ব কি আছে আমি পরে নেক্সট টাইম মানে একটু পরে আমি বলছি। তো এই যে অক্সিলারি ভার্বের পর যদি আমরা নটটাকে না বসাই, অনেক সময় কি হয়, যেমন আমি একটা পজিটিভ সেন্টেন্স লিখছি, সেটা একটা নেগেটিভ সেন্টেন্স লিখছি, রাহুল কুকস ওয়েল, রাহুল কুকস ওয়েল। তো এখানে কি হচ্ছে, রাহুল কুকস ওয়েল, অনেক সময় কি হয়, এটা অনেক সময় লিখে দেয় রাহুল নট কুকস ওয়েল। অনেক সময় অনেকজনা লিখে দেয় রাহুল নট কুকস ওয়েল, কিন্তু এটা ভুল সেন্টেন্স। কারণ কি, এটার ফরম্যাটটা কি তো ফলো করে না। কিরকম, আমি যে রাহুলটা সাবজেক্ট পেলাম, কিন্তু এখানে কোনো নটটা নেগেটিভ ওয়ার্ড পেলাম, এটা মেন ভার্ব পেলাম, এটা আদার পার্ট পেলাম, কিন্তু এখানে আমার অক্সিলারি ভার্বটা মিসিং আছে, অক্সিলারি ভার্বটা মিসিং আছে। এই জিনিসটা কি, এই জিনিসটাকে ফলো করে না, সেই কারণের জন্য এটা সেন্টেন্স হচ্ছে না। এবার কি, যেহেতু অনেক সময় কি হচ্ছে, এইটা যদি আমি সিম্পল একটা এক্সাম্পল দিই, এখানে আমি দিচ্ছি, যেমন সি ইজ মাই সিস্টার, সি ইজ মাই সিস্টার। তো এটা সিম্পল আনসার, এটা যখন আমি নেগেটিভ করছি, সি ইজ নট মাই সিস্টার, নট মাই সিস্টার। তো এইটা অনেক সময় বা অনেক জনাই এটা ঠিক করে দেয়, ইজ এর পর নটটাকে ইউজ করে দিল। কারণ এই যে ইজ যে অক্সিলারি ভার্বটা আছে, এটা হয়তো অনেক সময় সবারই কাছে জানা হয়ে থাকে, কিন্তু অনেক সময় এই সব ক্ষেত্রে এই কিছু কিছু বাক্য আছে মানে যেগুলোকে আমরা টেন্সের ঘরে আমি বলতে পারি সিম্পল প্রেজেন্ট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স, তখন তার অক্সিলারি ভার্বটা ফাইন্ড আউট করতে অনেক জনেরই সমস্যা হয়, সেই কারণে এই জায়গাগুলো ভুল হয়। তো এখানে ইজ এর পর নটটা বসিয়ে দিল, এটা ঠিক হয়ে গেল, এটা পুরো নেগেটিভ সেন্টেন্স হিসেবে ঠিক আছে। কিন্তু এইখানে এটা ঠিক হয় না, ওইটাই কারণে যেহেতু এর অক্সিলারি ভার্বটা ফাইন্ড আউট করতে পারা যায় না। এবং ফাইন্ড আউট কি, এর অক্সিলারি ভার্ব হচ্ছে ডাজ, এর অক্সিলারি ভার্ব হচ্ছে ডাজ। তাহলে এই উত্তরটা কি হতো আমার, রাহুল ডাজ নট রাহুল ডাজ নট কুক ওয়েল। তাহলে এই আনসারটা আমি কি পেলাম, রাহুল ডাজ নট কুক ওয়েল। তাহলে এটা কি হলো, সাবজেক্ট হলো, এটা অক্সিলারি ভার্ব হলো, এটা নেগেটিভ ওয়ার্ডটা হলো, এটা মেন ভার্ব হলো, এটা আদার পার্ট। তাহলে প্যাটার্নের বাইরে কোনো সেন্টেন্সই বেরোচ্ছে না। ম্যাক্সিমাম 80% সেন্টেন্সই প্যাটার্নের মধ্যে থেকেই তৈরি হয়। তাহলে প্যাটার্নটাকে মনে রাখতে হবে। আমি কি বললাম, যদি সেন্টেন্স টাইপ আর টেন্স যদি আমরা ভালোভাবে রপ্ত করতে পারি, তাহলে ইংরেজি আমাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে। সেই কারণে আমি বলছি প্যাটার্নটা কম্পালসরিলি মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমার অ্যাসার্টিভ সেন্টেন্সের পার্ট হয়ে গেল। এবার আমি যাই